আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, ক্ষমতা নেওয়ার পর থেকে গত ৯ মাসে ক্রমাগতভাবে একটি সরকারের যে সূচকগুলো থাকে, সুস্থতা, সবলতা, সক্ষমতা, সব সূচকেই সরকার ক্রমশ নিম্নের দিকে যাচ্ছে। একটি রাষ্ট্র পরিচালনার জন্য সরকার ক্ষমতায় এসে যে সকল জটিলতা দূর করে এবং সেই জটিলতা দূরের উপরে কিন্তু সেই সরকারের সফলতা নির্ভর করে। এই সরকার ক্ষমতায় আসার পরে জটিলতাগুলো দূর না করে বরং অনেকগুলো জটিল সমস্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, অনেকগুলো জটিল সমস্যা নিয়ে খেলাধুলা করার চেষ্টা করে চলেছে এবং নিজেরা অনেকগুলো সমস্যা তৈরি করে ফেলেছে। এর ফলে সরকারের বিরুদ্ধে জনমত এখনো পর্যন্ত রাস্তায় নামেনি। তবে সরকারের যারা স্টেক হোল্ডার, রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা আগামীতে সরকার গঠন করবে, তারা সবাই এখন সরকারের সঙ্গে দাকুমরার সম্পর্কে চলে গিয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এখন নিষিদ্ধ করার ফলে এই দলটি জলে স্থলে অন্তরিক্ষে তাদের সর্বশক্তি দিয়ে বর্তমান সরকারকে নাস্তানাবুদ করার চেষ্টা করবে। অন্যদিকে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য তাদের একমাত্র যে অ্যাসেট, শক্তি, সেই শক্তিটা ছিল বিএনপি। বিএনপির সঙ্গে সরকার সেই সম্পর্কটা স্থাপন করেনি, করতে পারেনি, অথবা বিএনপিও সরকারের সঙ্গে একটি কৌশলগত সম্পর্ক স্থাপন করতে চায়নি বা করেনি। ফলে এই দুইটি পক্ষের মধ্যে অর্থাৎ বিএনপি এবং সরকারের মধ্যে যে অন্তর্নিহিত সমস্যা, প্রথমে এই সমস্যাগুলো ছিল সাইকোলজিক্যাল, মানসিক, তারপর এই সমস্যাগুলো চলে আসে বাস্তব সমস্যায়। এখন এই সমস্যাগুলো এত ব্যাপক আকার ধারণ করেছে যে এক পক্ষ অন্য পক্ষকে পরাজিত করা ছাড়া কোনো উপায় নেই। যেমন ধরুন, সারা বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে ঢালাও চাঁদাবাজি, মব সৃষ্টি, মামলাবাজি, জমি দখল থেকে শুরু করে যে সকল কর্মকাণ্ড এমনকি আওয়ামী লীগ করেনি, সে সকল কর্মকাণ্ডের যে বিস্তর অভিযোগ জমা হয়েছে। এখন এই সমস্যাগুলো নিয়ে যদি সরকার একটি ক্র্যাশ প্রোগ্রাম করে, তাহলে রীতিমতো কান্নার রোল শুরু হয়ে যাবে। প্রতিটি ইউনিয়ন, প্রতিটি উপজেলা থেকে শুরু করে সারা বাংলাদেশ মিলে 10 থেকে 15,000 যদি বিএনপির নেতা এবং কর্মীকে গ্রেপ্তার করা হয়, এলাকাতে লোকজন আনন্দে রীতিমতো সরকারের জন্য তালি বাজাবে। আর এই যে সর্বনাশটা বিএনপির ঘটেছে, এটা কিন্তু বিএনপি ইচ্ছে করে করেনি। বিএনপির প্রথম দিকে যে রাজনৈতিক অবহেলা বা তারা এত দ্রুত ঘটনাগুলো ঘটে গেছে যে এটাকে সাংগঠনিকভাবে মোকাবেলা করা বা ওই সময়টিতে সরকারের কর্তা ব্যক্তির সঙ্গে একত্রে বসে যেভাবে আইনশৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে বিএনপির দায়িত্ব কর্তব্য ছিল, সেই কাজগুলো না করে তারা জামাতের সঙ্গে প্রতিযোগিতা করে পুলিশের কয়জন কর্মকর্তা নিজেদের পক্ষে ভেড়ানো যায়, কতজন আওয়ামী লীগের কর্মকর্তাকে সরিয়ে নিজেদের দলীয় কর্মকর্তাকে সেখানে ঢুকানো যায়। একইভাবে বড় বড় ব্যাংক, বিমা, শিল্প প্রতিষ্ঠান, টেলিভিশন স্টেশন, অর্থাৎ কর্পোরেট জগৎ এবং জাতীয় জগতের যে লাভ ক্ষতি, এই বিষয়গুলো তারা সরকারের সঙ্গে, এনসিপির সঙ্গে এবং জামাতের সঙ্গে পাল্লা দিয়ে কাজগুলো করেছে। কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলে, জেলা শহরের বাইরে, গ্রামগঞ্জে বিএনপির যে সর্বনাশ হয়েছে, এমন সর্বনাশ জামাত কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের হয়নি। ফলে কি হলো, মানুষ সবসময় প্রেজেন্ট টেন্সকে স্মরণ করে। তারা এখন স্মরণ করছে যে বিএনপি তাদেরকে এই দুর্ভোগ দুর্দশার মধ্যে ফেলছে। কিন্তু কেন এই দুর্ভোগ দুর্দশা হলো, অতীতে কেমন ছিল, আওয়ামী লীগ এর চেয়ে বেশি খারাপ কাজ করেছে কিনা, এই বিষয়গুলো এখন জনগণ ভাবতেও চাচ্ছে না, মানতেও চাচ্ছে না। এর মধ্যে অর্থনৈতিক দুরবস্থা, বেকারদের যে সংখ্যা, এটা বেড়ে যাওয়া এবং অভাবের কারণে গ্রামে যে চুরিচামারি,
এই জিনিসগুলো মারাত্মকভাবে বেড়ে যাওয়ার কারণে পুরো দায় দায়িত্বগুলোই মূলত বিএনপির উপর পড়েছে। এখন সরকারের হাতে এটা একটা অস্ত্র, এবং আগামীতে যে সকল বিকল্প চিন্তা করা হচ্ছে ক্ষমতার, সেটা ইউনূস সাহেবের পরিবর্তে যদি অন্য কেউ আসেন, সেক্ষেত্রেও এই কর্মগুলো বিএনপির জন্য একটা বিস্ফোরা হয়ে থাকবে। আর বিএনপি সেই জিনিসটি টের পাওয়ার কারণেই সর্বশক্তি দিয়ে তারা চাচ্ছে যে দ্রুত একটি নির্বাচন করে ক্ষমতা লাভ করে তারপর সেই যে অপারেশন ক্লিন হার্টের মতো একটি অপারেশন পরিচালনা করে তারপর নিজ দলের নেতাকর্মীদেরকে শায়েস্তা করা, দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার জন্য এই মুহূর্তে তাদের ক্ষমতা দরকার। এটা হলো রূঢ় বাস্তবতা। কিন্তু আজ থেকে 6 মাস আগে, 7 মাস আগে যদি সরকার এবং বিএনপি এবং জামাত তারা যদি আসলে এই জিনিসটি সমাধান করতে চাইতেন, তবে রাজনৈতিকভাবে এটা সমাধান হতো এবং আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। ফলে এখন বিএনপি, জামাত, সরকার মুখোমুখি হয়ে গেছে এবং যার যত শক্তি রয়েছে সে তত চাপ দিচ্ছে। আগেই বলেছি যে সরকার যেহেতু খুব দুর্বল অবস্থানে আছে, ফলে কোনো রাজনৈতিক শক্তিকে চাপ দেওয়ার মতো অবস্থা তাদের নেই। তারা বড় জোর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু কোনো মব দমন করা কিংবা কোনো মিছিল মিটিং দমন করা, কোনো আন্দোলন এটিকে সহিংসতা যদি হয় আন্দোলনে, সেটাকে দমন করার জন্য যে মেশিনারিজ দরকার এটি এই সরকারের নেই। তারা রাজনৈতিকভাবে এটি মীমাংসা করতে পারবে না, প্রশাসনিকভাবে এটা মীমাংসা করতে পারবে না। ফলে সারা বাংলাদেশ এখন কার্যত যে যার মতো যেখানে পারছে সেভাবে চালাচ্ছেন। যেখানে মৎস্য কর্মকর্তা ক্ষমতাধর, তিনি সেখানে ক্ষমতা দেখাচ্ছেন। যেখানে টিওনো সাহেব ক্ষমতাধর, তিনি দেখাচ্ছেন। যেখানে বিএনপির নেতা ক্ষমতাধর, মানে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত হয়ে যেটিকে বলা হয় মাকসার ন্যায়। বড় মাছগুলো ছোট মাছগুলোকে গিলে গেলে খাচ্ছে। এখন সেই মাছ সরকারের হতে পারে, এনসিপির হতে পারে, বিএনপির হতে পারে, জামাতের হতে পারে, এমনকি কিছু কিছু জায়গাতে আওয়ামী লীগের লোকজনও স্টিল ক্ষমতা তারা ভোগ করছেন। এই যে দেশের এই অবস্থায় সঙ্গত কারণে সিভিল সার্ভিসের দুটো গুরুত্বপূর্ণ বিভাগ, সেক্রেটারিয়েট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ভীষণ রকম অসন্তুষ্ট দেখা যাচ্ছে। তারপর IMF এর যে শর্ত, সেই শর্ত মোতাবেক কতগুলো কাজ সরকারকে করতে হচ্ছে IMF এর ঋণ পাওয়ার জন্য, এবং সেই কাজগুলো এই সময় সরকার ইচ্ছে করলে নাও করতে পারত। তারা যদি তড়িঘড়ি করে একটা নির্বাচনের দিকে যেত এবং 3 মাস 4 মাস, তাহলে আসলে IMF এর ঋণ পেলেই বাকি, না পেলেই বাকি। কিন্তু যে ঝুঁকিটা তারা নিয়েছে, এতে বোঝা যায় যে তারা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চায়। এই জন্য IMF এর ঋণ পাওয়ার লক্ষ্যে তারা জাতীয় রাজস্ব বোর্ডকে 2 ভাগে বিভক্ত করেছে। এর ফলে এখন পুরো কর সেক্টর, সেই কর সেক্টরে যে স্থবিরতা দেখা দিয়েছে, কাস্টমসে, ভ্যাটে এবং আয়করে। তার ফলে এই যে জাতীয় রাজস্ব বোর্ডের যত সিনিয়র কর্মকর্তা রয়েছেন কলম বিরতি তারা করছেন, অফিসগুলো নামকা অবস্থায় চলছে, কিন্তু সেখানে কোনো কাজ হচ্ছে না। আমি যখন এই ভিডিওগুলো করছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে যে নাটকগুলো হচ্ছে, সেই নাটকগুলো প্রথমেই যদি সরকার সতর্ক হতো, তাহলে আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। এখন পরিস্থিতি যেখানে গিয়েছে সেখানে পয়েন্ট অফ নো রিটার্ন। বিএনপির ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই, আর সরকারের ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই, এবং এখানে এক পক্ষ পরাজিত হওয়া মানেই সেই পক্ষ আর দৃশ্যপটে থাকতে পারবে না, তাদেরকে চলে যেতে হবে। আমি যখন এই ভিডিওটি করছি তখন প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃহস্পতিবার দিন। কিন্তু এই আন্দোলন গত 7 দিন যাবৎ দক্ষিণ সিটি কর্পোরেশনে এরশাদকে ক্ষমতায় বসানোর জন্য বিএনপি আন্দোলন করছে গত 7 দিন ধরে, এবং সেই আন্দোলন এখন 3টি জায়গাতে রীতিমতো মবে পরিণত হয়েছে। একটা হলো সিটি কর্পোরেশন, দুটো হলো কোর্টের সামনে মৎস্য ভবনের যে স্থানটি রয়েছে, সেই রমনা পার্কের, তারপরে মৎস্য ভবন এবং মাওলানা ভাসানী রোড, এই যে সম্মিলন যেখান থেকে হাইকোর্টের বিচারপতিরা যাতায়াত করেন, এই পুরো জায়গাটা ঠিক এই 5ই আগস্ট ঘটানোর আগে যেভাবে ছাত্র জনতার দখলে ছিল, এখন সেটা বিএনপির দখলে। এবং স্পষ্টত এখানে যেভাবে আন্দোলন গড়ে তোলা হচ্ছে, হাইকোর্টের উপর একটা চাপ প্রয়োগ করার জন্য এখানে সমাবেশ হচ্ছে।
তৃতীয়ত হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে, এখানে রীতিমতো ব্লকেট দিয়ে রেখেছে এরশাদের সমর্থকরা বিপুল সংখ্যায়। তারা সেখানে বিভিন্ন উপদেষ্টাদেরকে গালাগাল করছেন, একজনকে সান্ডা ডাকছেন, আর একজনকে ব্যাং ডাকছেন, এবং ওই ভবনের মধ্যে যারা আছেন যমুনাতে, তারা এবং সামনে যারা দায়িত্বরত রয়েছেন, তারা সবাই ভীষণ রকম মানসিক অস্বস্তি এবং উৎকণ্ঠার মধ্যে আছেন, এতে কোনো সন্দেহ নেই। এবং এই যে যমুনায় আসলে সব কিছু পাওয়া যায়, এরকম একটা ধারণা বিভিন্ন সময় যেমন প্রতিষ্ঠিত করা হয়েছে, একইভাবে এই যমুনায় আসো বা রাজুতে আসো, এই থেরাপি ব্যবহার করে সরকার তাদের অনেক যে ইচ্ছা আকাঙ্ক্ষা, অনেক কুটচাল তারা বাস্তবায়ন করেছে। বিশেষ করে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার মতো ঘটনা এই যমুনার সামনে থেকেই হয়েছে। তো এখন বিএনপির একটা স্বাভাবিক যুক্তি যে অমুকে এসে এই কাজ করে গেল, তমুকে এসে যমুনায় ঘেরাও করে গেল, আমরা বাংলাদেশের বৃহত্তম একটি দল, আমরা কেন পারবো না। ঠিক সেই কাজটি করছে। এরই মধ্যে সেনাবাহিনী তারা আলাদা বৈঠক করেছে এবং সেখানে ভাষা ভাষা যে সকল কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, স্পষ্টতই ক্যান্টনমেন্টের সঙ্গে এবং যমুনার সঙ্গে একটা বিরাট দূরত্ব তৈরি হয়েছে। ভীষণ রকম চাপ অনুভব করছে সরকার। এর বাইরে বিদেশের যে চাপ, ভারতের যে চাপ, এটি কয়েকগুণ বেড়ে গেছে। পাকিস্তান ভারতের যে যুদ্ধ, সেই যুদ্ধ অবস্থার মধ্যে বাংলাদেশের ব্যাপারে তাদের যে মনোযোগ, সেটা কমে গিয়েছিল। এখন সেই মনোযোগ মানে শতভাগ ইউনিট সরকারের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। ইতিমধ্যে স্থলপথে ভারতের যে আমরা রপ্তানি করতাম স্থলপথে, বিশেষ করে গার্মেন্টস সামগ্রী, সেই স্থলপথটি বন্ধ করে দেওয়া হয়েছে। আর অন্যান্য যে সকল নিষেধাজ্ঞা ছিল সেগুলো তো আছেই বহাল। ইউরোপেও কোনো সুসংবাদ নেই। জাতিসংঘের একটা অধিবেশন, জলবায়ু সংক্রান্ত একটি অধিবেশন, যেখানে বাংলাদেশ অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। এটা ফ্রান্সের প্যারিসে হওয়ার কথা এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যাওয়ার কথা ছিল, উনি সেখানে যাচ্ছেন না, বাতিল করেছেন। এর কারণ হলো ইম্মানুয়েল ম্যাক্রোর সঙ্গে ওনার একটা বৈঠকের ব্যবস্থা করা হচ্ছিল বা আশা করা হচ্ছিল, বা উনি চেষ্টা করেছিলেন, যেখানে তিনি রীতিমতো প্রত্যাখ্যাত হয়েছেন। এটি তার জন্য বা তার ব্যক্তিত্বময়তার জন্য বা তিনি যে নেম ফেমের অধিকারী, এটা তার জন্য একটা চপেটাঘাত। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘকে তিনি যে সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছিলেন আন্ডারহ্যান্ড করিডোরের নামে, মানবিক করিডোরের নামে বা অন্য যে কোনো বিষয়ের নামে, এটি পুরো রিভার্স হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর থেকে শুরু করে পশ্চিমা যে দাতা গোষ্ঠী, ব্যবসায়ী গোষ্ঠী, তাদের একটা প্রেসক্রিপশন অনুযায়ী চট্টগ্রাম বন্দরকে নিয়ে তার যে পরিকল্পনা ছিল, সেটা এখন কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ফলে এই যে দেশি এবং বিদেশি বহুমুখী যে চাপ, সেই চাপটি কাটিয়ে উঠে তিনি কত দূর যেতে পারবেন? তিনি কি এগোতে পারবেন? তিনি কি শেষ পর্যন্ত তার সরকারের যে কার্যক্রম সে চালাতে পারবেন? নাকি আমরা ভিন্ন একটা পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হব? মহান আল্লাহ ভবিষ্যৎ সম্পর্কে জানেন। তবে সিক্স সেন্স বলছে, আওয়ামী লীগ জমানাতে আমরা যা ছিলাম বর্তমানে তার চেয়ে খারাপ অবস্থায় আছি, কোনো সন্দেহ নেই। আর এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি বিদায় হয়, আগামীতে যে সময় আসবে বর্তমান সময়ের চেয়ে আরও খারাপ সময় যাবে বলে আমি মনে করছি। কিন্তু নিয়তির এমন একটা পাকচক্র, যে চক্র থেকে বের হওয়ার সাধ্য যেমন আওয়ামী লীগের ছিল না, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও নেই। আর আগামীতে যে আরও খারাপ সময় আসবে, সেই চক্র থেকে জনগণ আমরা ইচ্ছা করলে এখান থেকে বের হতে পারছি না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।